সালাম আলাইকুম ওয়ালাইকুম ম্যাম। আসসালাম। আচ্ছা। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, আমি ওয়েট করবো তো না, মানে আজ। ম্যাম, হ্যাঁ, 2-1 মিনিটের মধ্যে সবাই চলে আসবে আর কি। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। তুমি কি স্ক্রিন কি দেখতে পাচ্ছো? মানে স্ক্রিন কি দেখতে পাচ্ছো স্ক্রিনে? দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি আছি, দাঁড়াও। আচ্ছা, আসসালামু আলাইকুম। আহ আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কি লাস্ট ক্লাসে আমি তোমাদের এই এই ক্লাসিফিকেশনটা মনে হয় শুরু করেছিলাম না? ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্টে কি শুরু করানো হয়েছিল? এই যে এটা মনে পড়ছে তোমাদের? এই যে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, এটা কি পড়ানো শুরু করেছিলাম? ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, এই এই ক্লাসিফিকেশনটা কি শুরু হয়েছিল? মনে আছে? নো ম্যাম। হ্যাঁ, মনে পড়ছে এই ক্লাসিফিকেশনটা কি শুরু করেছিলাম? এটা মেবি শুরু করা হয়নি ম্যাম। এটা শুরু করা হয়নি, আচ্ছা, ঠিক আছে। আমার আসলে কি জানো, একটু লিখে রাখতে হবে আসলে, বেশ কয়েকটা, মানে 3-4টা ডিপার্টমেন্ট তো আসলে ছেড়ে দেই। আসলে লিখে রাখা হয় না। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে যে সিআর আছো বা কেউ একজন একটু মনে করিয়ে দিবে। আমার আসলে লিখে রাখাও হয় না যে কোন ডিপার্টমেন্টে কোথায় শেষ করছি, বুঝছো? উম, আচ্ছা, একটু খেয়াল করে দেখো যে কোথায় গিয়ে শেষ করেছি। মনে করো যে হয় কি জানো, এই বাসায় ইন্টারনেট একটু সমস্যা হয়ে যায়। তোমাদের মনে হয় দুটো ক্লাসই শেষের দিকে ইন্টারনেটে, তাই না? একটু সমস্যা হয়ে গেলে তোমরা বের হয়ে মানে ইয়ে করতে পারে। এই যে নন ম্যানুফ্যাকচারিং কস্টে এখানে এসে মনে হয় শেষ হয়ে গেছিল, তাই না? যাক, আমি এখান থেকেই আচ্ছা, আমি বলি যে তোমাদেরকে আমি নন ম্যানু যে ম্যানুফ্যাকচারিং কস্ট ক্লাসিফিকেশন ফ্রম ম্যানুফ্যাকচারিং পয়েন্টস অফ ভিউ পড়াচ্ছিলাম। ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমি ক্লাস কিন্তু শুরু করে দিচ্ছি, হ্যাঁ, অনেকেই চলে আস, প্রায় 40 জনের মতন।
ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তার মানে ফ্যাক্টরিতে যে কস্ট গুলো হয় সেগুলোকে আমি বলি কি ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে দোজ ম্যাটেরিয়ালস যেগুলো আমরা একটা কস্ট ইউনিটে আইডেন্টিফাই করতে পারছি, তাই না? আর ডাইরেক্ট লেবার হচ্ছে সেরকমই দোজ লেবার কস্ট যেটা আমরা একটা কস্ট ইউনিটে আইডেন্টিফাই করতে পারছি। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে আদার দেন ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এবং ডাইরেক্ট লেবার যত ধরনের কস্ট আমার ফ্যাক্টরিতে ইনকার হচ্ছে সেগুলোকে আমরা বলছি কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দ্যাট মিনস যেগুলো আমরা কস্ট ইউনিটে আইডেন্টিফাই করতে পারি না, ঠিক আছে, সেগুলো হয়ে যাচ্ছে কি আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওভারহেড মিনস অল দ্য ইনডাইরেক্ট কস্ট, তাই না? এগুলো এক্সাম্পল আমি এগুলো দিয়ে দিয়েছি। এখানে আছে এই যে ফ্যাক্টরি রেন্ট, সুপারভাইজার স্যালারি, রিপেয়ারিং কস্ট এগুলো। আর ইনডাইরেক্ট কস্ট এবং ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ইট উইল বি গো আন্ডার দ্য হেডিং অফ কি যেন বলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ঠিক আছে, আদার দেন দিস কস্ট যত ধরনের কস্ট আছে সেগুলো হবে কি আমার নন ম্যানুফ্যাকচারিং কস্ট, তাই না? এই নন ম্যানুফ্যাকচারিং কস্ট গুলোর মধ্যে পড়ছে কি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এন্ড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। ঠিক আছে, যদি আমার যেহেতু মনে নাই, যদি এটা রিপিটেশন হয়ে থাকে তবু এটা শোনো, কারণ অনেকে তো বলতে পারছো না যে রিপিটেশন হচ্ছে কিনা, তাই না? আচ্ছা, এই আদার দেন নন ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে পড়ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। আমি এগুলো কস্ট ছাড়াও আরো কিছু কিছু কস্ট আছে, যেমন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট খাতে কিছু খরচ হয়, তারপর ট্যাক্সিং খাতেও আমার কিছু খরচ হয়, তাই না? আরো কিছু কিছু খাতে খরচ হয়। ওই ক্যাটাগরির খরচ কিন্তু আমরা এই সিলেবাসে আনা হয়নি, যে গ্যারিসনের বইটা আমরা ফলো করছি ওই সিলেবাস, যেহেতু এলিমেন্টারি পর্যায়ের কোর্স তো এই আনা হয়নি। আমরা যখন কস্ট শিট করব বা যে সব অঙ্ক আমরা করব ওই ক্যাটাগরি কষ্ট কিন্তু আমরা নিয়ে আসবো না। বাট নন ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে শুধু আমরা এই দুটো কস্টই আমরা এখন আমরা ডিল করব। সেটা কি কি? অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। সো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট তাহলে কোনগুলো কস্ট হচ্ছে? all the executive, organizational, clerical cost associated with the general management. দ্যাট মিনস আমি তোমাদেরকে বলেছিলাম যে মতিঝিলে যদি কোনো অফিস থাকে, সে অফিসে যে যত ধরনের কস্ট আমার ইনকার হয় সেগুলো হয়ে যাবে কি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। দ্যাট মিনস স্যালারিজ অফ দ্য এক্সিকিউটিভ, এখানে লেখা আছে দেখো, অফিসার্স, অ্যাকাউন্টেন্টস, সাপোর্ট স্টাফস, তাই না? রেন্ট ফর দ্য অফিস, ওয়েজেস অফ দ্য ক্লিনার্স, গার্ড। দ্যাট মিনস হচ্ছে কি যে অফিসে আমার যত ধরনের এক্সিকিউটিভ থাকে, অফিসার থাকে, এদের যে স্যালারি আমরা দেই, তাই না, তাদেরকে কষ্ট হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। যেমন সুপারভাইজার, সে কিন্তু ফ্যাক্টরিতে আছে, তার স্যালারি হয়ে যাবে কি আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ক্লিনার্স, ফ্যাক্টরি ক্লিনারের কস্ট হয়ে যাবে কি আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ফ্যাক্টরি গার্ড, সেটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। বাট অফিসের সংক্রান্ত যে ক্লিনার, গার্ড, এদের যে রেমুনারেশন হবে সেগুলো হয়ে যাবে কি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, তাই না? ইলেকট্রিসিটি বিল ফর দ্য অফিস পারপাস, টেলিফোন বিল অফিস পারপাসে, সেগুলো হয়ে যাবে কি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। ট্রান্সপোর্টেশন কস্ট অফিসাররা ইউজ করছে, সেটা হয়ে যাবে কি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। ওয়ার্কাররা ইউজ করছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তাই না? তারপরে অফিস রিলেটেড খরচগুলো হয়ে যাবে কি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। তবে কোথায় কোন পারপাসে ঘটছে সেটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো, সেটা হয়ে যাবে কি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অর দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আচ্ছা, এখন তুমি দেখো যে এই কস্ট গুলো ইনডাইরেক্ট ইন নেচার, তাই না? বিকজ একটা ইউনিটের জন্য কতটুকু আমার লাগছে ওই মুহূর্তে আমি বলতে পারছি না, তার মানে ডাইরেক্টলি ইনভলভ না, তাই না? সুতরাং বাই ডেফিনেশন দিস কস্ট আর ইনডাইরেক্ট কস্ট। ঠিক আছে, সুতরাং এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এইগুলা হচ্ছে আমার, এই টার্মটাকে আমি কি বলতে পারি? ওভারহেড। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে ইনডাইরেক্ট কস্টটাকে আমি কি টার্ম ইউজ করতে পারি? ওভারহেড ইউজ করতে পারি। সুতরাং অঙ্ক যখন আমরা করব, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটাকে আমরা ওভারহেড টার্মটাও ইউজ করতে পারি, তাই না? কোনো কোনো বইতে বা কোনো কোনো অথাররা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ইউজ মানে রেকর্ড লিখে, আবার ওভারহেডও লেখে, দুটো কিন্তু একই জিনিসই। বাট মানে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা হচ্ছে কি আমার ওভারহেড, মনে থাকবে? অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে আমার ওভারহেড কস্ট, দ্যাট মিন্স ইনডাইরেক্ট কস্ট। ওকে, আচ্ছা, এখন হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। এটা হচ্ছে যে এখন আমি গুডস প্রডিউস করে ফেলেছি, এগুলোকে আমাকে এখন বিক্রি করতে হবে। তার মানে আমার গোডাউন থেকে আমার অনেকগুলো হয়তো শোরুম আছে, বিভিন্ন জায়গায় শোরুম আছে, বিভিন্ন শোরুমে আমাকে নিয়ে আসতে হবে,
শোরুমের খরচ আছে, সেলসম্যান আছে, সেলসম্যান স্যালারিজ আছে, সেলসম্যান কমিশনস আছে, এদিকে আমাকে দিতে হবে। দেখো, all the cost necessary to secure the customer's order, deliver the product or services to the customers. হ্যাঁ, যেমন এক্সাম্পল, অর্ডার রিসিভিং, অর্ডার ফাইলিং কস্ট, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, শিপিং এন্ড ট্রান্সপোর্টেশন কস্ট, রেন্ট ফর দ্য শোরুম, ওয়েজেস অফ দ্য ক্লিনার গার্ড। দ্যাট মিনস এইখানে যে আমার শোরুমে রেন্ট দিতে হবে, ক্লিনার্স আছে, গার্ড আছে, এইখানে আমার যত ধরনের খরচ হবে, ইট ইজ রিলেটেড উইথ দ্য সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট, তাই না? তার মানে পিওরলি এটা হচ্ছে আমার সেলস সংক্রান্ত খরচ। সুতরাং এটাকে আমি বলবো কি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। জাস্ট কিছুই না, কোন পারপাসে খরচ হচ্ছে সেটা আমার হয়ে যাবে কি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। সুতরাং এটাও আমার হয়ে যাচ্ছে কি ইনডাইরেক্ট কস্ট, কেননা একটা ইউনিটের জন্য কতটুকু লাগছে ওই মুহূর্তে আমি আইডেন্টিফাই করতে পারছি না বা ট্রেস করতে পারছি না, বাট and also it is not directly related with the production, মানে তাই না? সুতরাং এটা আমার হয়ে যাচ্ছে কি ইনডাইরেক্ট নেচার। সুতরাং এটা আমার হয়ে যাচ্ছে কি ইনডাইরেক্ট কস্ট। দ্যাটস ওয়াই যখন আমরা অঙ্ক করব বা পরবর্তীতে এটাকে আমরা বলতে পারি কি ওভারহেড কস্ট, মার্কেটিং অর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, তাই না? অঙ্ক করার সময় তোমরা যখন দেখবা আমরা অনেক সময় সেটাকে কোন টার্ম ইউজ করব, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কস্ট। যদি ছোট একটা কোয়েশ্চেন আসে যে ওয়াই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এন্ড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট হ্যাজ বিন মানে কল্ড অ্যাজ এ ওভারহেড কস্ট, তো যদি কেন এই দুটোকে আমরা ওভারহেড কস্ট বলে থাকি, হতে পারে না 2-3 মার্কসের একটা কোয়েশ্চেন আসতে পারে। আমি কিন্তু আবার বলছি যে আমি কিন্তু পড়াতে পড়াতে ছোটখাটো কিন্তু কোয়েশ্চেন রেফারেন্স কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনে রাখার চেষ্টা করো। আমি আবার বলছি, এটা কিন্তু নোট ডাউন করে পড়ার দরকার নেই, একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তোমরা লিখতে পারবা। কেন এগুলোকে আমরা ওভারহেড কস্ট বলে থাকি? বিকজ দে আর ইনডাইরেক্ট ইন নেচার, কেননা একটা পার ইউনিটে এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না, তাই না? জাস্ট দুই একটা লাইন লিখলেই কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। পার ইউনিটে যেহেতু আমরা আইডেন্টিফাই করতে পারি না ফর দ্য ফার্স্ট প্লেসে, ইট ইজ নট ট্রেসেবল টু পার ইউনিট, সুতরাং এটা আমার ইনডাইরেক্ট কস্ট, এই জন্য এটাকে আমরা ওভারহেড কস্ট বলি। জাস্ট এই কথাটা বললেই মার্কস পেয়ে যাবা। সুতরাং আমার কি কি হয়ে গেল? ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। যদি মনে করো যদি আমি যদি একটা কুইজ টাইপের কোশ্চেন বা আম, ইয়ে টাইপের মানে এখান থেকে যদি মনে করো যে অনেক আইটেম গুলো দিয়ে দিলাম, কিছু কিছু এই যেখানে এক্সাম্পল দিয়ে দিলাম, যদি কোয়েশ্চেন বলি যে এখান থেকে আইডেন্টিফাই করো যে কোনগুলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড, কোনগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, কোনগুলো সেলিং ওভারহেড, তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবা, তাই না? কিভাবে? জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড, সেলিং রিলেটেড, অর দ্য ফ্যাক্টরি রিলেটেড, সেই অনুযায়ী তোমরা সেই ভাবে ভাগ করে ফেলবা। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে তোমরা এটা বলতে পারবা। এটা কিন্তু আমি আবার বলছি, কঠিন ভাবে চিন্তা করবা না। সুতরাং তোমরা ইয়ে করবা। আর যদি কোনো আইটেম মনে করো তোমার কাছে কনফিউশন মানে কনফিউজ লাগছে যে এটা না বুঝতে পারছি না, জাস্ট একটা স্টার দিয়ে বলবা যে না, আই এম অ্যাসিউমিং দ্যাট ইট ইজ রিলেটেড উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ, ইট ইজ রিলেটেড উইথ দ্য সেলিং, এভাবে জাস্ট লিখে দিয়ে দিবা। নন ম্যানুফ্যাকচারিং কস্ট, এই যে এখানে আমি জাস্ট একটিকে লিখে দিচ্ছি, মার্কেটিং, সেলিং এন্ড কমপ্লিটলি ডাইরেক্ট ইন নেচার বিকজ দে ক্যান নট বি ইজিলি, তোমাদের বোঝার সুবিধার্থে এটা একটু লিখে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এই জিনিস দুটো আমি পরে পড়াবো। ম্যাডামের পড়া একটু শেষ হয়ে গেলে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, অ্যাসেট, এক্সপেন্সেস, তোমাদের তো ম্যাডামের দুটো ক্লাস হয়ে গেছে না? ম্যাডামের দুটো ক্লাস হয়ে গেছে না? জি ম্যাম, হ্যাঁ, ম্যাডাম জি হচ্ছে ম্যাম, চ্যাপ্টার একটা চ্যাপ্টার ক্লাসে ওয়ান শেষ ব্যালেন্স করে শিট দিচ্ছে আর কি। হ্যাঁ, অনেক ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, করেছি। অনেক। তো ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, অ্যাসেট, এক্সপেন্সের সম্বন্ধে তো একটু ক্লিয়ার ধারণা হয়েছে মনে ইয়েস হয় ম্যাম, না? ইয়েস ম্যাম। আচ্ছা, হ্যাঁ, Yes, তাইলে ma'am. আমি এইটা দিয়ে তাহলে আমি পিরিয়ড কস্ট এবং এটা একটু তাহলে একটু বুঝাই দিয়ে দিই। হ্যাঁ, এই এই কস্ট গুলোই কিভাবে যাবে, তাহলে একটু বলে দিই। all other costs that are not included in the product cost, পিরিয়ড কস্ট এটাকে বলা হয়। এই কস্ট গুলোর মধ্যে কোনগুলো পিরিয়ড কস্ট হবে? পিরিয়ড কস্ট মনে করো পিরিয়ডের সাথে রিলেটেড, এটা আমি তোকে এক্সপ্লেইন করি। বাই দ্যাট, যেহেতু ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট তোমরা পড়ে ফেলেছো, পিরিয়ড পিরিয়ড বলতে কি বোঝায়? আমরা নর্মালি যখন ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট তৈরি করব, আমরা নর্মালি একটা ইনকাম ইয়ার অথবা সরি
সরি একটা অ্যাকাউন্টিং পিরিয়ড ফিক্সড করি, তাই না? অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে আমরা করি কি, ব্যালেন্স শিট অথবা ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করে থাকি। এই অ্যাকাউন্টিং পিরিয়ড মেবি 3 ইয়ার, 3 মান্থস, 6 মান্থস, 1 ইয়ার হয়ে থাকে। বাট নর্মালি একটা 1 ইয়ারই আমরা ধরে নিই। এই 1 বছরের মধ্যে আমরা করি কি, এই ইনকাম স্টেটমেন্ট তৈরি করি বা ব্যালেন্স শিট তৈরি করি। এই ম্যাডাম এখানে ডিটেলস তোমাদেরকে এটা পড়াবেন, যেহেতু টু ক্রেডিট তো ডিটেলস পড়াবেন। ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট মানে কি, যে একটা ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমরা দেখাই কি পরিমাণ প্রফিট বা লস হচ্ছে, তাই না? কি পরিমাণ প্রফিট, তার মানে একটা নির্দিষ্ট সময়ে আমরা কি পরিমাণ আমার এক্সপেন্সেস হচ্ছে, কি পরিমাণ আমার ইনকাম হচ্ছে, তাই না? কি পরিমাণ আমার ওই নির্দিষ্ট সময় কি পরিমাণ আমার আয় হচ্ছে, ইনকাম হচ্ছে, কি পরিমাণ আমার এক্সপেন্স হচ্ছে, সেটা আমরা দেখাবো। ঠিক আছে? এই যে আমি কতগুলো এক্সপেন্সেস আমি দেখালাম, মানে খরচ দেখালাম না, এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, তাই না? এগুলো আমি দেখাচ্ছি। এগুলোর মধ্যে কোনগুলোকে আমি পিরিয়ড কস্ট হিসেবে দেখাবো, পিরিয়ড কস্ট হিসেবে দেখাবো। তার মানে মানে ওই একটা ইনকাম ইয়ারে, ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে কোনগুলো আমি দেখাবো। দেখো, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, পিরিয়ড কস্ট ইনক্লুড all the selling cost এবং administrative cost. These are the treated as expenses. Expenses in the period in which they are incurred. মনে করো একটা বছরের মধ্যে যত, যেই বছরে আমার সেলিং কস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যেই বছরে আমার জানুয়ারি থেকে ডিসেম্বর, ওই বছরে আমার ইনকার হচ্ছে, যেই বছরের জন্য আমার ইনকার হচ্ছে, ওই সময়ের জন্য ইনকার হচ্ছে, সেই বছরের জন্যই যদি আমি ইয়ে করি, সে আমার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট আমার 5,000 টাকায় ইনকার হয়েছে, তো ওই বছরের জন্যই ওটা আমার মানে ইনকার হচ্ছে, সুতরাং ওই বছরের জন্য সেটাকে এক্সপেন্স হিসেবে আমি কি করব, রেকর্ড করব ইন দা ইনকাম, ইনকাম স্টেটমেন্ট। ব্যাপারটা বুঝেছো? মনে করো আমি 5,000 টাকা আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট খরচ হয়েছে, 3,000 টাকা আমার ওই যে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট হিসেবে মানে খরচ হয়েছে, মোট 7,000 টাকা খরচ হয়েছে। ঠিক আছে? তার মানে ওই ইনকাম ইয়ারেই আমার খরচ হয়েছে, ওই ইনকাম ইয়ারের মানে অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্যই খরচ হয়েছে। ঠিক আছে? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ওই ইনকাম ইয়ার্স এর 2023 সালে জন্যই আমার ওই 7,000 টাকা খরচ হয়েছে অ্যাজ এন এক্সপেন্সেস। সুতরাং ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে ওই 7,000 টাকাই আমি দেখাবো। সুতরাং দিস ইজ কল্ড দ্য পিরিয়ড কস্ট। ঠিক আছে? তার মানে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আমি কি কি হিসেবে রেকর্ড করব, পিরিয়ড কস্ট হিসেবে রেকর্ড করব। কিন্তু যে প্রোডাক্ট কস্ট, মনে করো যে আমি যে ম্যানুফ্যাকচারিং কস্ট আমি ডিটারমিন করলাম, মনে করো আমি 10,000 ইউনিট আমি প্রডিউস করেছি। ঠিক আছে? 10,000 ইউনিট প্রডিউস করতে আমার কিছু খরচ হয়েছে, মনে করো মনে করো 50,000 টাকা খরচ হয়েছে। 10,000 ইউনিট আমি প্রডিউস করলাম, কিন্তু 10,000 ইউনিট কিন্তু আমি বাজারে বিক্রি করিনি। ঠিক আছে? 10,000 ইউনিট আমি বাজারে কিন্তু বিক্রি করতে পারি নাই। 10,000 ইউনিটের মধ্যে আমি 8,000 ইউনিট আমি বাজারে বিক্রি করেছি, 2,000 ইউনিট কিন্তু আমার হাতে রয়ে গেছে। আমি আবার বলছি, 10,000 ইউনিট আমি ওই বছরে প্রডিউস করেছি, কিন্তু 10,000 ইউনিট কিন্তু বাজারে ওই ওই বছরে কিন্তু আমি বিক্রি করি নাই, বিক্রি করেছি 8,000 ইউনিট। ঠিক আছে? তার মানে 8,000 ইউনিটের প্রোডাকশন কস্ট আমি এক্সপেন্সেস হিসেবে ওই ইনকাম স্টেটমেন্টে আমি দেখাবো। ঠিক আছে? আর 2,000 ইউনিট যে আমার হাতে রয়ে গেছে, 2,000 ইউনিট কিন্তু যেহেতু আমি বিক্রি করি নাই, 2,000 ইউনিট আমার হাতে রয়ে গেছে। মেবি আমার মনে হয় এটা আরেকটু পরে মনে হয় বুঝালে ভালো হবে, আমি জানি না। ওই 8,000 ইউনিটের কস্ট, যেহেতু 8,000 ইউনিট আমি ওই বছরে আমি বিক্রি করেছি, 8,000 ইউনিটের কস্টটাই কিন্তু ওই ওই বছরে আমি এক্সপেন্স হিসেবে দেখাবো। তোমাদের প্রশ্ন হতে পারে, ম্যাডাম তোমাদেরকে আরেকটু ডিটেলস হতে দেখাবেন যে এটাকে আর কিছু তোমাদেরকে মেবি কিছু প্রিন্সিপালস বা কনভেনশন হিসেবে হয়তো দেখাবেন। যেহেতু 8,000 ইউনিট আমি বিক্রি করেছি, 8,000 ইউনিটের রেভিনিউ আমি পাবো, সেই 8,000 ইউনিটের রেভিনিউর এগেনস্টেই কিন্তু 8,000 ইউনিটের কস্টটাকে আমি রেকর্ড করবো অ্যাজ এন এক্সপেন্সেস। ঠিক আছে? যেহেতু 2,000 ইউনিট আমি বিক্রি করি নাই, সুতরাং 2,000 ইউনিটের কস্টটাকে আমি রেকর্ড ওখানে আমি করবো না, সেটাকে আমি অ্যাসেট হিসেবে ব্যালেন্স শিটে দেখাবো। আচ্ছা, এটা আমি এটা থাক, এটা এটা আমি আমি পরে আবার ডিটেলস পড়াবো। ঠিক আছে? যেহেতু ম্যাডামের আরেকটু পরে আরো ডিটেলস তোমাদেরকে আরেকটু পড়াবেন, সেটা পরে তোমাদেরকে আমি দেখাবো। তার মানে এই যে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্টটাকে আমি পিরিয়ড কস্ট হিসেবে ট্রিট করতে পারি, আর প্রোডাক্ট কস্টটাকে আমি ভাগ হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড আর কিছু ইনভেন্টরি হিসেবে, এটা থাক।
হ্যাঁ, এটা তো তোমরা একটু ক্রস দিয়ে রাখো, এটা আমি পরে আরো ডিটেলস পড়াবো, বা ম্যাডামও তোমাদেরকে একটু ডিটেলস পড়াবেন, এটা পরে পড়াবো, বাট এটা এত না, শুধু পিরিয়ড কস্ট ডেফিনিশন হিসেবে হয়তো আসবে, এগুলো থাকবে। বাট ওটা ভয় পাওয়ার কিছুই নেই, ওটা জাস্ট সামান্য একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া। বাট এটা তোমাদের ওই অঙ্ক করার সময় এই এই জিনিসগুলো তোমাদের, এটা মজার জিনিস, এটা অঙ্ক করার সময় এটা ক্লিয়ার হয়ে যাবে, ও ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আমি আরেকটা ক্লাসিফিকেশনটা করাচ্ছি, এটা হচ্ছে কস্ট ক্লাসিফিকেশন ফর প্রেডিক্টিং কস্ট বিহেভিয়ার। আরেকটা ক্লাসিফিকেশন, এই যে সেম কস্ট গুলোকেই আমি অন্যভাবে ক্লাসিফাই করে দেখাবো, সেটা কি? কস্ট ক্লাসিফিকেশন ফর প্রেডিক্টিং কস্ট বিহেভিয়ার। কস্ট বিহেভিয়ার মানেটা কি? মনে করো এখন আমি এট প্রেজেন্ট 10,000 ইউনিট আমি প্রডিউস করছি, তাই না? হতে পারে অ্যাকর্ডিং টু আর মার্কেট ডিমান্ড আমি 10,000 ইউনিট প্রডিউস করছি। সবসময় তো মার্কেট ডিমান্ড 10,000 ফিক্স থাকবে না, ডিমান্ড তো আমার কি হতে পারে, বাড়বে বা কমতে পারে। সো এই যে আমার ডিমান্ড বাড়া বা কমার সাথে সাথে আমার কস্টও কিন্তু কি হয়, বাড়বে কমবে। সো আমার 12,000 ইউনিট যদি আমি প্রডিউস করি, ডিমান্ড বাড়ছে, তখন আমার কস্ট কিন্তু চেঞ্জ হবে। যদি ডিমান্ড কমে যায়, যদি আমি 8,000 ইউনিট প্রডিউস করি, তখনও কিন্তু কস্ট চেঞ্জ হবে, তাই না? একটা নির্দিষ্ট লেভেলে চেঞ্জ হবে। এই যে লেভেল অফ অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে, লেভেল অফ অ্যাক্টিভিটি চেঞ্জ হওয়ার সাথে সাথেও কিন্তু কস্টও কিন্তু চেঞ্জ হয়, রিয়াক্ট করে। এটাকেই বলা হয় কস্ট বিহেভিয়ার। সো কস্ট বিহেভিয়ার মিনস হাউ এ কস্ট উইল রিয়াক্ট to the changes in the level of business activity. So business activity change হওয়ার সাথে সাথে কস্ট কিরকম ভাবে চেঞ্জ হয়। So different organization may have different types of business activity. এই বিজনেস অ্যাক্টিভিটি মানে এটা কি, এটা আগেও বলেছি, সে আমার ওই যে পেয়ার অফ শুজ এর মধ্যে মানে পার ইউনিট, এটাকে বলা হয় নাম্বার অফ ইউনিট প্রডিউসড ইন হসপিটালে, নাম্বার অফ বেড অর পেশেন্টস। সে আমার পেশেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে সে আমার প্রতিদিন আমার 10টা পেশেন্ট হয়, তাই না? কোনোদিন 12টা পেশেন্ট হতে পারে, কোনোদিন 8টা পেশেন্ট হতে পারে, বা যদি মান্থলি ভিত্তিতেও আমি যদি ক্যালকুলেট করতে পারি, বা বেড হিসেবে যদি ক্যালকুলেট করতে পারি। ট্রান্সপোর্টেশন অর্গানাইজেশন পার মাইল ড্রিভেন, পার মান্থলি হয়তো মানে 1,000 মাইল ড্রাইভ ড্রিভেন ড্রাইভ হচ্ছে, বা কখনো 1200 মাইল ড্রাইভ হচ্ছে, অঙ্ক অঙ্ক করে দেখানো হবে সবই এভাবে। এটাকে বলা হয় যে লেভেল অফ অ্যাক্টিভিটি। কখনো 10,000 ইউনিট প্রডিউস করছি, কখনো 12,000 ইউনিট প্রডিউস করছি, কখনো 8,000 ইউনিট প্রডিউস করছি, এটাকে বলা হয় লেভেল অফ অ্যাক্টিভিটি। আচ্ছা, এখন তো হচ্ছে কি নেচার অফ কস্ট বিহেভিয়ার, কিভাবে এই মানে মানে কস্টটাকে, কস্ট অ্যাটিটিউডটা করে। দেখো, উইথ দ্য ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি, মনে করো আমি যদি লেভেল অফ অ্যাক্টিভিটি ইনক্রিজ করি অথবা ডিক্রিজ করি, মনে করো আমি with the increase or decrease in the level of activity some cost will increase or decrease directly. যদি আমি 10,000 ইউনিট প্রডিউস করি একটা লেভেলে কিছু একটা কস্ট হয়, যদি আমি 12,000 ইউনিট প্রডিউস করি প্রপোর্শনেটলি বাড়বে, যদি আমি 8,000 ইউনিট প্রডিউস করি প্রপোর্শনেটলি কমবে। এটাই এটাই বলা হয়েছে with the increase or decrease in the level of activity some cost will increase or decrease directly. That means সেই প্রপোর্শনেটলি বাড়বে অথবা কমবে। Some costs will remain unaffected or unchanged. Some costs will remain unchanged মানে কি, আমি বাড়াই বা কমাই না কেন, কিছু কিছু কস্ট আছে চেঞ্জ হবে না, রিমেইন আনচেঞ্জ থাকবে। হুম, একটু পরে ম্যাম আমি এরকম কোনো এক্সাম্পল আছে? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই এক্সাম্পল দিব একটু পরে, আগে প্যাটার্নটা বুঝে নাও, একটু পরে আমি এক্সাম্পল দিচ্ছি, সব এক্সাম্পল দিয়ে বোঝাবো। ওয়াই এই যে কিছু কিছু এক্সাম্পল আমি দিলাম না, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, এই যে এগুলো দিয়ে আমি এক্সাম্পল দিব। ওয়াই আগে জিনিসটা একটু বোঝো, কিছু ডাইরেক্টলি বাড়বে কমবে, কিছু রিমেইন আনচেঞ্জ থাকবে, while others will change, আর কিছু কিছু আছে চেঞ্জ হবে ঠিকই বাট নট ইন ডাইরেক্ট প্রপোর্শন। কিছু চেঞ্জ হবে কিন্তু ডাইরেক্ট প্রপোর্শনে চেঞ্জ হবে না। মনে করো 10,000-এর জায়গায় আমি যদি 12,000 করি, চেঞ্জ হবে কিন্তু ওই প্রপোর্শনেটলি চেঞ্জ হবে না। কমাবো ঠিকই, কমবে ঠিকই, বাট ওই প্রপোর্শনেটলি চেঞ্জ হবে না। ঠিক আছে? টু দ্য চেঞ্জেস ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। ঠিক আছে? On the basis of this cost behavior, cost can be classified as variable cost, fixed cost, and mixed cost. এখন আমি এক্সাম্পল গুলো দিচ্ছি।
তার মানে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের উপরে যেটা ডাইরেক্ট প্রপোর্শনে ভ্যারি করছে, রিমেইন আনচেঞ্জ থাকে বা চেঞ্জ হবে ঠিকই বাট নট ইন ডাইরেক্ট প্রপোর্শন, এটার উপর ভিত্তি করে আমি করব কি, কস্ট গুলোকে ভাগ করবো কি ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এন্ড মিক্সড কস্ট। ঠিক আছে? আচ্ছা, আমি এখন এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি একটা করে। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট হচ্ছে which have a tendency to vary in total in direct proportion to the changes in the level of activity। ঠিক আছে? ভেরিয়েবল কস্ট হচ্ছে যে যেটার টেন্ডেন্সি হচ্ছে লেভেল অফ অ্যাক্টিভিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে ডাইরেক্ট প্রপোর্শনে ভ্যারি করে। দ্যাট মিনস 10,000 ইউনিট প্রডিউস করতে, যদি আমি যদি টোটালি আগে বলি, এক্সাম্পলটা পরে চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ, ওটা দিয়ে আমি পরে বুঝাচ্ছি। মনে করো 10,000 ইউনিটে প্রডিউস করতে যদি টোটালে 1,00,000 টাকা লাগে, আমি যদি 12,000 ইউনিট প্রডিউস করি টোটালে 1,20,000 টাকা লাগবে। যদি আমি যদি টোটাল অ্যানালাইসিস করি, যদি আমি 8,000 ইউনিট প্রডিউস করি, টোটাল অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে 80,000 টাকা লাগছে। ঠিক আছে? তবে ডাইরেক্ট প্রপোর্শনে ভ্যারি করে, which have a tendency to vary in total in direct proportion to the changes in the level of activity. That means which have a tendency to vary in total in direct proportion to the change in the level of activity. সেই কস্টগুলোকে বলা হয় কি ভেরিয়েবল কস্ট। আমি এক্সাম্পল দিচ্ছি, এই গুলো কোনগুলো এই কস্ট গুলোর মধ্যে পড়ছে, যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার। এখন তুমি দেখো, মনে করো সে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, মনে আছে কিনা জানি না, আমি তোমাকে বলেছিলাম যে পার ইউনিটে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কি থাকে। মনে করো যে ওই যে ব্যাগের ব্যাগের এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, যে লেদার, সরি, চেইন, ক্লথস, মনে করো সবকিছু মিলায় 15 টাকা করে। লেদার ডাইরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে আমার মনে করো 15 টাকা করে, তাই না? আদার থিংস রিমেইনিং দ্য সেম। 15 টাকা করে প্রতিটা ম্যাটেরিয়ালস এর জন্য লাগছে কত, আমার প্রতিটা ইউনিটের জন্য লাগছে কত, মনে করো 15 টাকা করে। ঠিক আছে? ডাইরেক্ট লেবার লাগছে মনে করো 5 টাকা করে। ঠিক আছে? হুইচ ক্যান বি ইজিলি আইডেন্টিফাইবল টু এ কস্ট ইউনিট। আচ্ছা, এখন মনে করো প্রতিটা ইউনিটের জন্য যদি 20 টাকা করে লাগে, অন্য এক্সাম্পল গুলো এখন বাদ বাদ দাও, প্রতিটা ইউনিটের জন্য যদি 15 টাকা প্লাস 5 টাকা করে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার যদি 5 টাকা 20 টাকা করে লাগে, সে 10,000 ইউনিটের জন্য তাহলে কত কত টাকা লাগছে? 10,000 ইন্টু 20 টাকা কত টাকা লাগে? 2 লাখ। 2 লাখ, 2 লাখ দুই টাকা। লাখ লাগে। হ্যাঁ, 2 লাখ লাগে। তাহলে 12,000 ইউনিটের জন্য তাহলে কত লাখ টাকা লাগবে? 2,40,000 টাকা লাগবে না? এই, তাই না? ইয়েস জি ম্যাম, ম্যাম, ইয়েস ঠিকই ম্যাম, আছে। ঠিক আছে। হ্যাঁ। আর যে 8,000 ইউনিটের জন্য তাহলে কত টাকা লাগবে? এক এক লাখ লাখ ষাট ষাট হাজার হাজার হ্যাঁ। তার মানে কি, তুমি একটু খেয়াল করে দেখো যে ইন টোটালে কি হচ্ছে, ডাইরেক্ট প্রপোর্শনে ভ্যারি করছে না? জি ম্যাম। হ্যাঁ। ইয়েস তার ম্যাম। মানে কি, হ্যাঁ, তার মানে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, বাই ডেফিনেশন বা অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে কি আমার ভেরিয়েবল কস্ট। বাট এই মুহূর্তে তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার কস্ট তো চেঞ্জ হচ্ছে না, তাই না? মানে আমরা ধরে নিচ্ছি কি ফর দ্য টাইম বিং, বাট অ্যাট প্রেজেন্ট ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার কস্ট 15 টাকা এবং 5 টাকা করেই আছে, তাই না? আমার তো অন্য কোনো ইনফরমেশন নাই। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার কস্ট যদি 15 টাকা এবং 5 টাকা করেই থাকে, সুতরাং ইন টোটালে ডাইরেক্ট প্রপোর্শনে ভ্যারি করে। সুতরাং ভেরিয়েবল কস্ট এর এক্সাম্পল গুলো তাহলে কি হচ্ছে? ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এবং ডাইরেক্ট লেবার, তাই না? এর মধ্যে যদি আদার কস্ট যদি থাকে, which vary in total in direct proportion but cannot be easily identifiable to a cost unit, say cost of glue। যদি আমি দেখি যে টোটালেও এইসব কস্ট যদি ডাইরেক্ট প্রপোর্শনে ভ্যারি করে, সে 1,000 ইউনিটের জন্য বা 100 টাকা গ্লু লাগে। So, আমি যদি দেখি যে 1,000 ইউনিটের জন্য 100 টাকা গ্লু লাগে, 1,200 ইউনিটের জন্য
1200 মানে 120 টাকার গ্লু লাগে, ওটার জন্য 80 টাকার গ্লু লাগে। মানে জাস্ট টোটালে যদি তুমি অ্যানালাইসিস করে দেখো যে ওইটাও ডাইরেক্ট প্রপোর্শনে ভ্যারি করছে, তাহলে কস্ট অফ গ্লুটাও কি হয়ে যাবে, কি আমার ভ্যারিয়েবল কস্ট হয়ে যাবে। ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, মানে জাস্ট কোনো কিছু না, অ্যাবসলিউটলি তো কোনো জিনিসই তো ভ্যারিয়েবল বা ফিক্সড হবে না। যদি আমি অ্যানালাইসিস করে দেখি যে ডাইরেক্ট প্রপোর্শন এগুলো ভ্যারি করছে, তাহলে সেগুলো হয়ে যাবে কি আমার ভ্যারিয়েবল কস্ট হয়ে যাবে। বাট অঙ্ক করার সময় তো এগুলো আমাকে ধরে নিতে হবে যে এগুলো আমার ভ্যারিয়েবল কস্ট। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার এই মুহূর্তে এট প্রেজেন্ট চেঞ্জ হচ্ছে না, সুতরাং এগুলো হয়ে যাচ্ছে কি আমার ভ্যারিয়েবল কস্ট। যখন আমরা অঙ্ক করব উইদাউট এনি হেজিটেশন আমরা ধরে নিব কি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার and others which cannot be easily identifiable to a cost unit but vary করছে in টোটালে, সেগুলো হয়ে যাচ্ছে কি আমার ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, অঙ্ক করার সময় আমাদের এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবে। আমি তো গ্র্যাজুয়ালি আমরা আগাবো, তো অঙ্ক দিয়ে আমরা বুঝাই দিব আরো। ডাইরেক্ট ভ্যারি ডাইরেক্ট এই ক্যারেক্টারিস্টিক্স গুলো, ভেরিয়েবল কস্ট ভ্যারি ইন টোটাল ইন ডাইরেক্ট প্রপোর্শন, এটা মুখস্থ করে ফেলবে। বাট পার ইউনিট ভেরিয়েবল কস্ট রিমেইন কনস্ট্যান্ট, আদার ঠিক আদার আদার সরি এখানে আমি আদার থিংস রিমেইনিং দ্য সেম, এগুলো আমি ঠিক করে দিয়ে দেবো, মনে থাকে না আসলে। আদার থিংস রিমেইনিং দ্য সেম। আদার থিংস রিমেইনিং দ্য সেম মানে কি এই মুহূর্তে তো চেঞ্জ হচ্ছে না, কারণ ইন দ্য লং রান ম্যাটেরিয়াল কস্ট চেঞ্জ হতে পারে, লেবার কস্ট চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? ওকে, এখন আমি যদি একটা গ্রাফ আঁকি, দেখো ও এক্সিস ইন্ডিকেটস দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি, ও ওয়াই এক্সিস দ্য কস্ট, মানে কস্ট। আচ্ছা, যেহেতু এটা প্রোডাকশনের সাথে রিলেটেড, at zero level of activity তে কোনো প্রোডাকশন নাই, ভেরিয়েবল কস্ট নাই, সুতরাং ইট উইল স্টার্ট ফ্রম জিরো। 1 ইউনিটের জন্য 20 টাকা, আমি গ্রুপটা এগুলো বাদ দিচ্ছি, 20 টাকা, 2 ইউনিটের জন্য 40, এভাবে বাড়ছে। সুতরাং যদি আমি ডট প্লট করি এবং এটা যদি আমি অ্যাড করি, এটা একটা স্ট্রেট লাইন হবে, তাই না? এবং এটা উপর দিকে স্লোপটা যাবে, সরি। সুতরাং এটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট লাইন। ঠিক আছে, যদি কখনো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বা লেবার কস্ট যদি চেঞ্জ হয়ে যায়, সুতরাং এটা নিশ্চয়ই স্ট্রেট লাইন আর থাকবে না, তাই না? নর্মালি সেকেন্ড স্টেপে যখন পড়ানো হয়, কারণ অ্যাকাউন্টিং তো আরেকটু ভার্স সিলেবাস, তো যখন আরেকটু, কারণ ভেরিয়েবল কস্ট তো আরো নেক্সট মানে ইয়ে আছে, হ্যাঁ, সেগ্রিগেশন মানে ইয়ে আছে। যখন ভেরিয়েবল কস্ট আরো ডিটেলস পড়ানো হয় তখন এটার আরো ভাগ আছে। যখন হয় কি ভেরিয়েবল কস্ট লাইনটাও কিন্তু কি হয়ে যায়, আঁকা বাঁকা হয়ে যায়, তাই না? কারণ কি ভেরিয়েবল ডাইরেক্ট ম্যাটার যদি একটু চেঞ্জ হয়, ডাইরেক্ট লেবারও যদি চেঞ্জ হয়, তখন ভেরিয়েবল কস্ট লাইনও কিন্তু বেঁকে যায়। বাট আন্ডার নর্মাল সার্কামস্টেন্সে ভেরিয়েবল কস্ট লাইন কি হয়, আমার স্ট্রেট লাইন হয়। বাট তোমাদের জন্য এই মুহূর্তে আমরা এইটুকুই পড়াচ্ছি, এটুকুই তোমরা, আমরা যখন অঙ্ক করব আমরা ধরে নিব ভেরিয়েবল কস্ট ভ্যারি ইন টোটাল ইন ডাইরেক্ট প্রপোর্শন, পার ইউনিট ভেরিয়েবল কস্ট রিমেইন কনস্ট্যান্ট, এইটুকু ক্যারেক্টারিস্টিক্স ধরে আমরা অঙ্কটা করব। এবং আমি যদি কখনো থিওরিটিক্যাল কোশ্চেন আসে, আমরা এই গ্রাফটুকু দেখাবো ফ্রি হ্যান্ড ইয়ে দিয়ে। ঠিক আছে, দেখো ভেরিয়েবল কস্ট বুঝেছো? দেখো ভেরিয়েবল কস্ট বুঝেছো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, সুতরাং ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, যখন আমরা কোশ্চেন আসবে বা অঙ্ক আসবে উইদাউট এনি হেজিটেশন আমরা ধরে নিব ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, এগুলো হয়ে যাচ্ছে কি আমার ভেরিয়েবল কস্ট। আচ্ছা, এখন চলে আসি আমরা ফিক্সড কস্টের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, ফিক্সড কস্ট হচ্ছে দ্যাট রিমেইনস কনস্ট্যান্ট ইন টোটাল regardless of changes in the level of activity. কিছু কিছু কস্ট আছে যে লেভেল অফ অ্যাক্টিভিটি যদি বাড়াই বা কমাই না কেন, কিছু কিছু কস্ট আছে কি চেঞ্জ হয় না, হ্যাঁ, ফিক্সড কস্ট আর নট এফেক্টেড বাই দ্য চেঞ্জ ইন লেভেল অফ, মানে এটা লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে চেঞ্জ হয় না। এই কন্ডিশনটা আমি একটু পরে এক্সপ্লেইন করছি, আগে এক্সাম্পল গুলো দিই। যেমন রেন্ট, প্রপার্টি ট্যাক্সেস, সুপারভাইজার স্যালারি, ডেপ্রিসিয়েশন। আচ্ছা, ডেপ্রিসিয়েশনটা তোমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংও পাবে, যখন আমরা ইনকাম স্টেটমেন্ট করবো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার একটা ব্যাপার থাকবে। বাট ডেপ্রিসিয়েশনটা কি সেটা কি তোমরা জানো, বা ম্যাডাম কি কিছু বলেছেন? বাই দ্য টাইম তখনও বোঝানো হয় নাই। বা ডেপ্রিসিয়েশনে তোমরা একটু স্টার্ট দিয়ে দাও, আমি যদিও এটা ডিটেলস পড়ানোর দরকার নাই, আর যদি জানতে চাও আমি পরে ডিটেলস বুঝাই দেবো হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন, এটা স্টার্ট দিয়ে রাখো।
ডেপ্রিসিয়েশন মানে আমি, তোমরা জানো হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন, বা শুনেছো কখনো ডেপ্রিসিয়েশন জিনিসটা, টার্মটা? এটা স্টার্ট দিয়ে রাখো, ডেপ্রিসিয়েশন, এটা স্টার্ট দিয়ে রাখো। বাট এই মুহূর্তে আমি পরে বলবো তোমাদেরকে, এই মুহূর্তে না বলে আগে মেইন জিনিসটা পড়াবো, ডেপ্রিসিয়েশনটা বুঝাবো। হ্যাঁ, অ্যাকাউন্টিং একটা একটা মেজর একটা টার্ম আছে ডেপ্রিসিয়েশন। আচ্ছা, এগুলো আগে বুঝাই দিই। রেন্ট, আচ্ছা রেন্টটা কি, কেন ফিক্সড কস্ট বলি? সে ফ্যাক্টরি রেন্ট হোক, অফিস রেন্ট হোক, হোয়াট এভার ইট ইজ, রেন্ট হচ্ছে আমার একটা ফিক্সড কস্ট। মনে করো যে আমি যদি ফ্যাক্টরি রেন্টের কথাই বলি, এটার সাথে মনে করো আমি যতই প্রোডাকশন করি না কেন, সে আমি যদি আহ 10,000 টাকা রেন্ট দেই, প্রোডাকশন আমি 10,000 করি, 12,000 করি, 8,000 করি, রেন্ট কিন্তু আমার 10,000 টাকাই থাকবে। সে প্রপার্টি ট্যাক্স যাই দেই না কেন, আমার কিন্তু প্রপার্টি ট্যাক্স 5,000 টাকা, আমি অ্যামাউন্টটা কম করেই বলতেছি, 5,000 টাকাই থাকবে। সুপারভাইজার স্যালারি যদি আমি 5,000 টাকা দিই, 5,000 টাকাই থাকবে। ওকে, প্রোডাকশন আমি বাড়াই বা কমাই না কেন, বা বাড়াক বা কমাই না কেন, কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে দিস কস্ট আর ফিক্সড কস্ট, তাই না? কিন্তু দেখো, এখানে একটা কন্ডিশন আছে, within the given level of time and activities these costs are normally remain fixed। তো তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, ম্যাডাম এটা তো বললাম যে ফিক্সড, কিন্তু এটা কি সারাটা জীবন ধরে তো নিশ্চয়ই রেন্ট, প্রপার্টি ট্যাক্স, সুপারভাইজার স্যালারি কি ফিক্স থাকবে? সেটা আগেও আমিও বলেছি, অ্যাবসলিউটলি কোনো কস্টই তো ফিক্সড আর ভেরিয়েবল থাকে না। ইন দ্য লং রান এটা কিন্তু চেঞ্জ হতে পারে within the given level of time and activities। তার প্রেস হচ্ছে কি, রেন্ট আমরা হয়তো ধরে নিব যে এই 2 বছর, উইদিন 2 ইয়ার্স, এই রেন্ট 10,000 টাকা থাকবে, এই প্রপার্টি ট্যাক্স এটা থাকবে, বা সুপারভাইজার স্যালারি, এটা স্কেল কি বাড়বে না? অবশ্যই বাড়বে। বাট আমি ধরে নিব যে এই 2 বছর বা এই 1 বছরের মধ্যে আমার এই স্কেলটা এই পরিমাণ থাকবে, তার মানে এই উইদিন 2 ইয়ার্স আমার এই স্যালারি এটা থাকবে। সুতরাং এই 2 বছরের মধ্যে আমি যত প্রডিউস করি না কেন, এই কস্ট আমার ফিক্সডই আছে। তা আমি আবার সেরকম ভাবেই বলি, এই ফিক্সড কস্টটাও কিন্তু আমার অনেক ধরনের ফিক্সড কস্ট থাকে, কমিটেড ফিক্সড কস্ট, ডিসক্রিশনারি ফিক্সড কস্ট, বাট আমরা কিন্তু আমাদের সিলেবাসের জন্য এইটুকুই পড়বো, ঠিক আছে? বাট জানার জন্য বলছি, এই কস্ট গুলোই কিন্তু ইন দ্য লং রান কিন্তু কি হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। বাট আমরা যখন এই ফিক্সড কস্ট গুলো এগুলো ধরে নিব, আমাদের অ্যাজাম্পশনটা কি, within the given level of time and activities this cost are normally remain fixed। বাট যখন আমরা অঙ্ক করব, নেক্সট যতগুলো চ্যাপ্টারে আমরা অঙ্ক করব, আমরা ধরে নিব কি এই কস্ট গুলো কি ফিক্সড কস্ট। বাট তোমরা মাথায় রাখবা, এগুলো একটা নির্দিষ্ট লেভেল এন্ড টাইমে ফিক্সড কস্ট। ওকে, এখন আমি একটা এক্সাম দিচ্ছি, ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যানালাইসিস করছি। রিমেইন ফিক্সড ইন টোটাল। ওকে, তার মানে কি, মনে করো আমি 10,000 ইউনিট প্রডিউস করছি, ওই লেভেলে আমার টোটাল ফিক্সড কস্ট, এখানে আরো এক্সাম্পল থাকতে পারে, বা টোটাল ফিক্সড কস্ট মনে করো 40,000 টাকা। সুতরাং ওই লেভেলে পার ইউনিট ফিক্সড কস্ট তাহলে কত টাকা হয় বলো তো? ওই লেভেলে পার ইউনিট ফিক্সড কস্ট হচ্ছে কত টাকা? 40,000 টাকাকে আমি ভাগ দেব 10,000 ইউনিট দিয়ে, তাই না? দেখো, পার ইউনিট ফিক্সড কস্ট কত টাকা হচ্ছে, আমি আবার বলছি, আমি 10,000 ইউনিট প্রডিউস করছি, ঠিক আছে? 10,000 ইউনিট প্রডিউস করছি এট প্রেজেন্টে, পার ইউনিট ফিক্সড কস্ট, সরি টোটাল ফিক্সড কস্ট মনে করো 40,000 টাকা। তার মানে ওই সময়ে আমার পার ইউনিট ফিক্সড কস্ট কত টাকা হচ্ছে? 4 টাকা। 4 টাকা। টাকা হচ্ছে। ওকে, এখন মনে করো ডিমান্ড বেড়ে গেছে, আমি এখন 12,000 ইউনিট প্রডিউস করছি, ঠিক আছে? ওই 12,000 ইউনিট যখন আমি প্রডিউস করি, তখন আমার পার ইউনিট ফিক্সড কস্ট কত টাকা হয়? এটা 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 3 টাকা মাথায় রাখো। 30 পয়সা মতো আর কি। হ্যাঁ, তার মানে কি, তার মানে পার ইউনিট ফিক্সড কস্ট আমার কমে যাচ্ছে, তাই না? সো উইথ দ্য ইনক্রিজ ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি, পার ইউনিট ফিক্সড কস্ট কি হয়ে যাবে? কমে যাবে। এটা এটা মনে রাখবা, হ্যাঁ। উইথ দ্য ইনক্রিজ ইন দ্য, মানে আমরা তো আস্তে আস্তে অঙ্ক করবো, তো উইথ দ্য ইনক্রিজ ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি পার ইউনিট ফিক্সড কস্ট কি হয়ে যায়? কমে যায়। কমে যায়। ওকে, তার মানে আমি যদি এখন 8,000 ইউনিট প্রডিউস করি, পার ইউনিট ফিক্সড কস্ট হয়ে যাবে কি, ইট উইল বি মোর দেন টাকা 4।
পাঁচ তাই টাকা না? হয়েছে না? হ্যাঁ, মানে 4 টাকার বেশি হবে, যাই হোক না কেন 5 টাকার হবে। তবে ইট উইল বি মোর দেন টাকা 4। এটাই আমি তোমাদের জন্য লিখে দিলাম, এটা মনে রাখবা। রিমেইন ফিক্সড ইন টোটাল, per unit fixed cost vary with the change in the level of activity. With the increase in level of activity, per unit fixed cost decreases and vice versa. হ্যাঁ, এটা মনে রাখবা। তাহলে আমি যখন লেভেল অফ অ্যাক্টিভিটি বাড়াবো, ফিক্সড কস্ট পার ইউনিট কমে যাবে, বাট যখন আমি লেভেল অফ অ্যাক্টিভিটি কমে যাবে, পার ইউনিট ফিক্সড কস্ট আমার কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর দেখো, লেভেল অফ অ্যাক্টিভিটি ও ওয়াই এক্সিস, আমার যদি এটা 40 টাকায় যদি আর জিরো লেভেল অ্যাক্টিভিটিতে কোনো ফিক্সড কস্ট নাই, তাই না? তার মানে আমি ফিক্সড কস্ট যদি জিরো লেভেল অফ অ্যাক্টিভিটি তো আমার ফিক্সড কস্ট আছে, তাই না? আমার রেন্ট, প্রপার্টি ট্যাক্সেস, সুপারভাইজার তো দিতেই হবে। সুতরাং এখান থেকে আমার স্টার্ট হচ্ছে। এটা আমার যদি 40,000 টাকা হয়, সব ক্ষেত্রেই আমার 40,000 টাকা দিতে হচ্ছে। সুতরাং ইট উইল বি প্যারালাল ও এক্সিস। ঠিক আছে? আর মনে করো যদি একটা ফিক্সড কস্টের একটা ডেফিনেশন বা একটা শর্ট নোট দিতে হয়, জাস্ট সিম্পলি এইটুকু তোমরা দিয়ে দিতে পারো, অসুবিধা নাই। এটা জাস্ট ফ্রি হ্যান্ড একটা একটা গ্রাফে করাটা জরুরি না। ঠিক আছে? হুম। আমি তো তাহলে একটু মিক্স কস্টে যাই, কি বুঝেছো একটু? ইয়েস ম্যাম। Yes, ma'am. ওকে, তাহলে আমি মিক্স কস্টে চলে যাই। হ্যাঁ, এই জিনিসটা একটু এখানে লিখে দিলাম। আচ্ছা, তারপরে দেখে নি কস্ট কিছু ইকুয়েশন লাস্ট ক্লাস, নেক্সট ক্লাস দেখাবো। মিক্স কস্ট। আচ্ছা, মিক্স কস্ট হচ্ছে এমন একটা কস্ট যার মধ্যে আমার মানে ভেরিয়েবল পোর্শনও আছে, ফিক্সড পোর্শনও আছে। মানে কিছু কিছু কস্ট আছে যে অর্গানাইজেশনে ইনকার হয়, তার মধ্যে ভেরিয়েবল পোর্শনও থাকে, ফিক্সড পোর্শনও থাকে। তার মানে কিছু ফিক্সড, কিছু ভেরিয়েবল। A mixed cost contains both variable and fixed elements. Consider the example of utility cost like telephone bill, electricity bill, etc. মনে করো যে আমি যদি টেলিফোন বিল দেই, টেলিফোন বিল হচ্ছে কি, আমি তোমার টেলিফোন একটা স্ট্যান্ডিং চার্জ দিতে হয় না? সুতরাং ওইটুকু হচ্ছে আমার ফিক্সড কস্ট। আর যখন তুমি ফোন করবা, কল রেট অনুযায়ী তোমাকে বিল দিতে হবে, ওইটুকু হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট। সো টোটাল বিলটা হচ্ছে কি আমার মিক্সড কস্ট। ঠিক আছে? ওই পোর্শন, ওইটুকু হচ্ছে যেটুকু আমার দিতেই হবে, কল তুমি করো বা না করো, ওইটুকু হচ্ছে আমার ফিক্সড কস্ট। আর যেটুকু তুমি রেটের সাথে রিলেটেড করলা, সেই অনুযায়ী তোমার বিলটা হবে, তাই না? ইয়ে অনুযায়ী, কল রেট অনুযায়ী, সেটুকু হয়ে যাচ্ছে আমার ভেরিয়েবল কস্ট। টোটাল বিল অফ টেলিফোন বিল, টোটাল বিল অফ টেলিফোন বিল হচ্ছে আমার মিক্সড কস্ট। সে ইলেকট্রিসিটি বিল, আমার মিটারের জন্য একটা চার্জ দিতে হয়, ঠিক আছে? সেইটুকু হয়ে যাচ্ছে কি আমার ফিক্সড কস্ট। আর ইলেকট্রিসিটি কনজাম্পশন অনুযায়ী যেটুকু হয়ে যাচ্ছে, সেটুকু হয়ে যাচ্ছে কি আমার ভেরিয়েবল কস্ট। ঠিক আছে? ওটুকু হয়ে যাচ্ছে কি আমার টোটাল বিলটা হয়ে যাচ্ছে কি আমার মিক্সড কস্ট। তো এটা এটা হয়ে যাচ্ছে কি আমার এরকম অর্গানাইজেশন কিন্তু অনেক এক্সাম্পল আছে যেটা ইনকার হয় মিক্সড ইন নেচারে। তার মানে আমি পেমেন্টই করি মিক্সড কস্ট, মানে এর মধ্যে ভেরিয়েবল পোর্শনও থাকে, ফিক্সড পোর্শনও থাকে। ঠিক আছে? আজকে এটা শুরু আজকে এটা শুরু করছি না। আচ্ছা, এখানে এটা এটা কি বুঝেছো? সেরকম মেনটেনেন্স কস্ট হতে পারে, আরো অনেক কিছু কিছু কস্ট আছে যেটা আমরা পেমেন্টই করি মিক্সড ইন নেচারে। ম্যাম, এই গ্রাফটাতে হ্যাঁ, হ্যাঁ, আমি যদি এই যে যেটা ইয়ার লাইন দিলাম এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, ওই লাইনটা তো না দিলেও মনে হয় বোঝা যাইতো যে এটা ভেরিয়েবল হ্যাঁ, কস্ট। এটা না, এটা না দিলেও এটা না, এটা দেওয়ার দরকার, এটা কথা হচ্ছে এটা। জি ম্যাম। হ্যাঁ, এটা না দিলেও চলবে, এটা বোঝানোর জন্য দিয়েছি, এটা তো দেওয়ার দরকার নাই। মানে এটা এটা বলছে যে এটা দেওয়ার দরকার আছে কি না, মানে বলো তোমার কোশ্চেনটা বুঝতে পারি নাই।
তো আমার কোয়েশ্চেন ছিল যে মানে আমি অ্যান্সার অবশ্য পেয়ে গেছি যে এই এই গ্রাফটাতে আমরা যেটা এক্স প্যারালাল যে লাইনটা দিছি এটা মনে হয় দেও না দিলেও চলে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা দেওয়া দরকার নেই, এটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। হ্যাঁ, এটুকু ফিক্স, এটা দেওয়ার দরকার নাই। মানে এই লাইনটার কথা বলতেছো তো? হ্যাঁ, এটা না দিলেও চলবে, এটা দেওয়ার দরকার নাই তো। আর এই টোটালটাই হচ্ছে আমার, এই পুরো টোটালটাই হচ্ছে আমার মিক্স কস্ট। হ্যাঁ, তো এটুকু বোঝানোর জন্য যে এটার মধ্যে এটুকু হচ্ছে ফিক্স কস্ট, ওটুকু হচ্ছে ভেরিয়েবল কস্ট। ঠিক আছে? আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস আমি জাস্ট জানার জন্য, তখন বলা হয় নাই, যদিও তোমাদের সিলেবাসে এটা নাই, ওই ক্লাসিফিকেশন যখন আমি করাচ্ছিলাম এখানে, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ডাইরেক্ট লেবার যখন করাচ্ছিলাম, এখানে একটা ক্লাসিফিকেশনের যখন অন্যান্য ক্লাসে মনে হয় বলেছি, তোমাদেরকে বলেছিলাম কিনা জানি না, এই যেখানে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ডাইরেক্ট লেবারের সময় এখানে নর্মালি ম্যানুফ্যাকচারিং আরেকটা ক্লাসিফিকেশনটা থাকে, সে ডাইরেক্ট এক্সপেন্সেস বলে। যদি মনে করো যে ফ্যাক্টরিতে কোন একটা আইটেম যদি আইডেন্টিফাই করা যায় টু এ কস্ট ইউনিট, মনে করো সে সে ইলেকট্রিসিটি বিল বা অন্য কোনো আইটেম যদি আইডেন্টিফাই করা যায় যে না, আমি তো বলেছি না, এই যে কিছু কিছু এক্সাম্পল বলি না, এই যে সরি, এই যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এগুলোর মধ্যে সবই তো আমি বলছি ওভারহেড, ইনডাইরেক্ট কস্ট। মনে করো যে হয় না যে এগুলোর মধ্যেই যদি কোনো একটা আইটেম অনেক সময় করতে পারে যে আইডেন্টিফাই করা যায় টু এ কস্ট ইউনিট, হুম, তাহলে তো এটার ওভারহেড হবে না। হুম, কিন্তু তখন আমরা মানে নর্মালি অ্যাকাউন্টেন্টটা করে কি, যে আরেকটা ক্যাটাগরি করে, এটা তোমাদের লেখার দরকার নাই, পড়ারও দরকার নাই, সিলেবাসে নাই, আরেকটা ক্যাটাগরি করে, সেটাকে বলা হয় ডাইরেক্ট এক্সপেন্সেস। তখন করে কি, সেটা ওই হেডিং এর মধ্যে রেকর্ড করে ফেলে। তোমাদের কেন বলতেছি, হয়তো তোমাদের মানে অ্যাজ এ অনেক অনেক স্টুডেন্ট আছে না, তোমাদের মধ্যে ক্লিক করতে পারে যে ম্যাডাম এর মধ্যে তো অনেক আইটেম হতে পারে যে আমরা আইডেন্টিফাই করতে পারছি টু এ কস্ট ইউনিট, সেটা তো আর তাহলে ওভারহেড হবে না। ওভারহেড মানেই তো হচ্ছে ইনডাইরেক্ট কস্ট, যেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না টু এ কস্ট ইউনিট। যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে কি হবে, তো তোমার এটা আর হচ্ছে না অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন। তখন অবশ্যই তখন করে কি, অ্যাকাউন্টেন্ট আরেকটা হেডিং করে, এটা ডাইরেক্ট এক্সপেন্সেস এর মধ্যে ফেলে দেয়। ঠিক আছে? তখন ভাববে কি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ডাইরেক্টলি বা ডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে? কিন্তু তোমাদের সিলেবাসে ওটা নাই। মানে অবশ্যই, কারণ এটা তো নর্মালি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে জিনিসগুলো ইয়ে হয়, তখন ওটা করে কি, ওটা তোমাদের অঙ্কের মধ্যে ওই জিনিসটা থাকবে না। সেভাবেই অ্যাভয়েড করা হয়েছে ওই বইগুলোতে। ঠিক আছে? বাট ম্যাম তোমাদের এই জানার, কোশ্চেনটা একটু আবার বলতেন আর কি, মানে যে কেন এটা আমরা ওভারহেড ধরতেছি, এই কোশ্চেনটা একটু আবার। আবার আবার বলো কোনটা। ম্যাম আপনি তো বললেন যে এটা ডাইরেক্ট আমরা ধরতে পারবো না, মানে এটা ওভারহেড টাইপ, মানে ইনডাইরেক্ট হিসাব, মানে কেন না সেটা না যদি না, আবার আমি একটু বলেন। আমি বলতেছি যে মনে করো, এই যে এই যে মনে করো এইখানে, এই যে এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি না, হুম, এইখানের মধ্যেই কিছু কিছু আইটেম, সাপোজ মনে করো যে এখানে ইলেকট্রিসিটিটাই মনে করো যে কোনো, সে কোনো একটা প্রোডাক্ট মেশিনের মধ্যে দিয়ে পাস হচ্ছে। হ্যাঁ, হয়তো ওখানে আইডেন্টিফাই করা গেল যে প্রতিটা ইউনিটের জন্য 1 টাকা করে লাগছে। তার মানে কি, ইউনিটের আমি আইডেন্টিফাই করতে পারছি না 1 টাকা করে, তার মানে ওই যে 1 টাকা করে ওটা কিন্তু আমার ডাইরেক্ট এক্সপেন্সেস, মানে ডাইরেক্ট আইডেন্টিফাই করা যাচ্ছে। তারপর ওই ইলেকট্রিসিটি কস্টটা কিন্তু আমার ডাইরেক্ট, মানে একটা ডাইরেক্ট কস্ট হয়ে গেল, তাই না? তার মানে কি, ওটা তো আমি ওভারহেড হিসেবে আর রেকর্ড করতে পারবো না, ইয়েস ম্যাম। তাই না? সুতরাং কিন্তু আমি কিন্তু তোমাদেরকে কিন্তু ওটা কিন্তু ডাইরেক্ট ম্যাটেরিয়ালসও হবে না, ডাইরেক্ট লেবারও হয়ে যাবে না, আবার ওভারহেডের মধ্যেও রাখতে পারবো না। তার মানে অ্যাকাউন্টেন্টরা তাহলে কি করবে, তখন করে কি, ডাইরেক্ট এক্সপেন্সেস বলে আলাদা একটা অ্যাকাউন্ট ওপেন করে, ওখানে ওরা রেকর্ড করে। ব্যাপারটা বুঝছো? মানে এগুলো আসলে কিছুই না, ওরা তো আসলে মানে অ্যাকাউন্টেন্টরা করবে কি, প্রথমে ডাইরেক্ট এক্সপেন্সেস গুলোকে সব এক জায়গায় রেকর্ড করে, ওভারহেড গুলোকে এক জায়গায়, ওদের আলটিমেটলি টার্গেট কি, পার ইউনিট কস্ট বের করা। ডাইরেক্ট এক্সপেন্সেস গুলোকে সব একসাথে রেকর্ড করলে সেটা ইজিলি পার ইউনিট করে ফেললো। আর ওভারহেড গুলো যেগুলো, সব ওভারহেড গুলো এক জায়গায় নিয়ে আসে, যেমন ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলো এক জায়গায় নিয়ে আসবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড গুলোকে এক জায়গায় নিয়ে আসবে, সেলিং ওভারহেড গুলো এক জায়গায় নিয়ে এসে দেন একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে পার ইউনিটে তারা কনভার্ট করে, তারপরে প্রোডাকশন কস্ট ডিটারমিন করে, বা মানে ফর মানে আলটিমেটলি সেলিং প্রাইস ডিটারমিন করা তো।
এই জন্য এত কিছু করা আর কি। বাট তোদের জানার জন্য এটা বললাম যে কোন স্টুডেন্টের মাথা যদি ক্লিক করে ম্যাডাম এর মধ্যে যদি একটা যদি পারি নিজে আইডেন্টিফাই করতে পারি তখন কি হবে, সেই জন্য জানার জন্য বললাম, তখন মনে হয় বলা হয় নাই, বুঝছো, এই জন্য বলে দিলাম। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি বুঝেছো তো না? ইয়েস ম্যাম। ওকে, যদি না বুঝো পরে আমাকে জিজ্ঞেস করো। নেক্সট ক্লাসে আমি আস্তে আস্তে অঙ্কের দিকে চলে যাব, এই যে ইকুয়েশনটা পড়িয়ে এই যে অঙ্ক টঙ্ক এগুলো পড়াবো। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই থাক। Okay, আমি মনে হয় এখানে রেকর্ডিং এর একটা সিস্টেম করেছিলাম, দেখো তো পেয়েছো কিনা।